অনন্যা একজন অতি উৎসাহী নতুন বৌমা ছিল। সে রান্না করতে প্রচন্ড ভালোবাসত, কিন্তু তার আনাড়িপনা এবং অনভিজ্ঞতায় অঘটন ঘটানোই তার আসল স্বভাব ছিল। একদিন শ্রাবণের ঘন কালো মেঘে চারিদিকে অন্ধকার হয়ে আসে। টিনের চালে ঝমঝম করে বৃষ্টির অবিরল শব্দ শুরু হয়। ঠিক তখনই অনন্যার শ্বশুরবাড়ির পুরানো ধাঁচের রান্নাঘরের ছাদ চুইয়ে নদীর মতো জল পড়ে ঠিক মাটির উনুনের উপর। এতে করে মাটির উনুন পুরোটাই ভিজে কাদা এবং ছাইয়ের খিচুড়ি হয়ে যায়। সেদিন দুপুর 3টে বাজলেও বাড়িতে রান্নার কোনো নামগন্ধ থাকে না। মুষলধারে বৃষ্টির জলে পুরো উঠান থই থই করে। বৌমা, বেলা 3টে বাজলো, পেটের ভেতর ছুচোরা সব ফুটবল খেলছে। তোমার চাল ডাল আর নামবে না, নাকি আমরা বর্ষার জলে ভেসে যাব? আমি কি করব বলুন? চাল ডাল ধুতে গিয়ে দেখি উনুন ডুবে পুকুর হয়ে আছে। কাঠগুলো এত স্যাঁতস্যাঁতে যে দেশলাইয়ের পুরো বাক্স শেষ। ধোয়া ছাড়া আগুন বেরোচ্ছে না। উফ মা, বৌদি তো আর আকাশ ফুটো করে জল আনেনি। আমার পেটে একদম খিদে সহ্য হচ্ছে না। বৃষ্টিতে গরম গরম পকোড়া খাওয়ার কথা, আর আমরা এখানে উপোস করে বসে আছি। মা, বাইরে এত বৃষ্টি যে রাস্তাঘাট ডুবে গেছে, পকেটে অফিসের ফাইল ভিজে গেছে। এসে ভাবলাম গরম ভাত খাবো, এখন দেখছি রান্নাই হয়নি। একটাই মিটিং ছিল, খালি পেটে মাথাও ঘুরছে। শ্বশুরবাড়ির লোকেদের মুখে এমন কথা শুনি অনন্যা কি করবে বুঝে উঠতে পারে না। তবে যে করেই হোক সে রান্না করে তার পরিবারকে খাওয়াতে চায়। সেই জন্য অনন্যা একটা দুর্ধর্ষ বুদ্ধি বার করে। আমার মাথায় একটা দুর্ধর্ষ বুদ্ধি আছে। বাইরের মুষলধারের বৃষ্টিতে আমাদের উনুন ডুবুক, তাতে কি হয়েছে? পাশের বাড়ির মালতী কাকিমার রান্নাঘর তো ঢালাই করা পাকাপোক্ত। আমি ছাতা মাথায় দিয়ে চাল ডাল নিয়ে ওখানেই রান্নাটা সেরে নিয়ে আসি। এরই মধ্যে বৃষ্টির বেগ আরো বেশি বেড়ে যায়। অনন্যার প্রতিবেশী মালতী মাসিমার রান্নাঘরটি সুন্দর ঢালাই করা ছিল, কিন্তু সেখানে বর্ষায় স্যাঁতস্যাঁতে হাওয়ায় হাওয়া চলাচলের জায়গা কম। অনন্যা এক হাতে চাল ডালের পাত্র এবং অন্য হাতে ভাঙা ছাতা নিয়ে জলকাদা ডিঙিয়ে শটান মালতী মাসির রান্নাঘরে ঢুকে পড়ে। অনন্যাকে দেখে মালতী মাসি চমকে ওঠে। ওরে বাবারে, অনন্যা বৌমা, এই প্রলয়ঙ্করী বর্ষায় তুমি হাড়ি কুড়িয়ার ভিজা ছাতা নিয়ে আমার ঘরে কেন? আর বলবেন না মাসিমা, আমাদের মাটির উনুন তো বর্ষার জলে একেবারে সলিল সমাধি নিয়েছে। তাই আজ আপনার এই ঢালাই রান্নাঘরই আমার শেষ ভরসা। বৃষ্টির দিনে ভুরিভোজ না হলে চলে? ওরে না না বৌমা, বর্ষাকালের দিনে আমার গ্যাসের পাইপে একটু লিক আছে, আর তাছাড়া আমার এসব পছন্দ নয়। অনন্যা কোনো কথা না শুনেই উনুন জ্বালিয়ে রান্না চাপিয়ে দেয়, যা দেখে মালতী মাসির আর কিছু করার থাকে না। মাসিমা, বর্ষাকালে একটু স্পেশাল খিচুড়ি না খেলে হয় বলুন তো? আমি এতে একটু স্পেশাল স্বাদ আনতে আপনার তাকের বোতল থেকে সসেজ আর আচার মেশাচ্ছি, ঠিক আছে তো? ওরে ওরে না, ওটা আচার নয়, ওটা বর্ষার দিনে মাছি তাড়ানোর কেমিক্যাল তেল। তুমি ওটা খিচুড়িতে ঢাললে? অনন্যা চোখ লাল করে কাঁচতে কাঁচতে বলে, ও মা, খিচুড়ি থেকে এত সবুজ ধোঁয়া বেরোচ্ছে কেন মাসিমা? আর বাইরে যা হাওয়া দিচ্ছে, জানালা বন্ধ করতেই ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না। মালতী দেবী এমন সময় রান্নাঘর থেকে চেঁচাতে চেঁচাতে বাইরে বেরিয়ে যায়। সুজাতা রে, তোর বৌমাকে সামলা। বর্ষার দিনে আমার ঢালাই রান্নাঘরকে বিষাক্ত গ্যাসের গুদাম বানিয়ে দিল রে। এমন সময় অনন্যা ভয়ের চোটে প্রতিবেশীর রান্নাঘর থেকে হাঁড়ি কড়াই এবং রান্না করা আধা কাঁচা খাবার নিয়ে পালিয়ে যায়। কিন্তু সেই খাবার তার পরিবারের লোকেরা স্পর্শ পর্যন্ত করতে পারেনি। কোনো রকমে তারা মুড়ি খেয়ে নিজেদের পেট ভরায়। পরের দিনও বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আগের দিনের ঘটনার পর মালতী মাসিমা ভয় পেয়ে অনন্যাকে তার রান্নাঘরে ঢুকতে দিতে চায় না। কিন্তু অনন্যা আবার জোর করে কাদা জল ভেঙে নতুন এক অঘটন ঘটাতে মাসিমার উনুনের শটান গিয়ে প্রেসার কুকার চাপিয়ে দেয়। অনন্যা বৌমা, কালকের বিষাক্ত ধোয়ার পর আজ আবার কিসের হাঁড়ি নিয়ে এসেছো? দয়া করে তুমি আমার রান্নাঘরে আর ঢুকো না। কালকে একটু ভুল হয়ে গিয়েছিল মাসিমা। আজ বর্ষার সন্ধ্যায় গরম গরম করকরে পাইপিং স্যুপ আর তার সাথে মাংসের তরকারি রান্না করব। প্রেসার কুকারে মাত্র 3টে সিটি দেব, এখনই হয়ে যাবে। ওরে বাবা রে, বর্ষাকালে আমার রান্নাঘরের চালের উপর যে কাঠের বিমগুলো আছে ওগুলো খুব পুরানো। প্রেসার কুকারের অতিরিক্ত প্রেসার সহ্য করতে পারবে না। আরে মাসিমা, আপনি মিছিমিছি ভয় পান। কুকারের সিটির মাথায় আমি চাপ দিয়ে ভারী নোড়া চাপিয়ে দিচ্ছি, যাতে সিটি ছিটকে না বেরোয়। ঠিক তখনই এক মুহূর্তের মধ্যেই প্রচন্ড বিকট শব্দে প্রেসার কুকার ফেটে
কড়াই ঝোল উড়ে গিয়ে সোজা রান্নাঘরের পুরানো বিমে আঘাত করে। ঝোলের সাথে সাথে পুরানো চালের টিন এবং ইট খসে নিচে পড়তে শুরু করে। ওরে বাবারে মাসিমা, মাংসের ঝোল ফুটতে গিয়ে আপনার পুরো চালের টিন তো ধসে পড়ে গেল যে। ওরে আমার কপাল রে, কাল বীজ দিল, আজ আমার পুরো রান্নাঘরের ছাদটাই ভেঙে মেঝেময় করে দিল। সুজাতা, তুই এসে তোর এই বিধ্বংসী বৌমাকে নিয়ে যা। আজকেও অনন্যা প্রতিবেশীর বাড়ি থেকে খাওয়ার উপযোগী কোনো খাবার নিয়ে বাড়িতে ফিরতে পারেনি। তার পরিবার বৃষ্টির মধ্যে চপমুড়ি খেয়ে দিন কাটায়। পরের দিন সকাল থেকে বর্ষার তাণ্ডব আরো বাড়ে। পাড়ার নর্দমা উপচে হাঁটু পর্যন্ত জল উঠে আসে, কিন্তু এখনো অনন্যার জেদ কমেনি। সে এক হাতে কাঁচা ইলিশের থলি এবং অন্য হাতে প্লাস্টিক পেঁচিয়ে সোজা চলে যায় পাড়ার ক্যাটারার বিশুদার ক্লাবের ক্যাটারিং ঘরে। বিশুদা সেখানে বর্ষার জল থেকে মশলা এবং হাঁড়ি বাঁচাতে ব্যস্ত ছিল। আরে অনন্যা বৌমা, এই কাদা জলে ভাসতে ভাসতে হাতে আবার মাছের থলি নিয়ে এলে এখানে? বিশুদা, আমাদের উনুনে তো গঙ্গা বইছে। শাশুড়ি মা বর্ষার ইলিশ কিনে এনেছেন। আপনার ওই বড় হাই প্রেশার বার্নারে সর্ষে ইলিশটা বানিয়ে নি। বৌমা, আজ 50 জনের বৃষ্টির দিনের ভুড়ি ভোজের অর্ডার আছে। বার্নারে হাওয়ার লিক আছে, প্লিজ হাত দিও না। এই শুনে অনন্যা কোনো কিছু না বুঝেই আগেই বার্নারের বড় চাবিটা একটানে ঘুরিয়ে দেয়। আরে বিশুদা, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে আগে সাহায্য করে দিচ্ছি, তারপর না হয় আমি ইলিশ রান্না করে নিয়ে যাব। দেরি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বর্ষাকালে একটু সর্ষে ইলিশ না হলে জমে নাকি বলুন? কিন্তু ইতিমধ্যে অতিরিক্ত গ্যাসের চাপে বার্নার থেকে 5 ফুট উঁচুতে আগুনের শিখা এবং তেল ছিটকে ওঠে। বাইরের বৃষ্টির বাতাসে আগুন ছড়িয়ে গিয়ে পাশে থাকা খড় এবং চালের বস্তায় লেগে যায়। অনন্যা ভিজে ছাতা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। বিশুদা, বার্নারটা কেমন যেন আওয়াজ করছে, আর মাছের বদলে আপনার ক্যাটারিং এর পুরো ডালের বস্তাটা পুরো কালো হয়ে গেল মনে হচ্ছে। ওরে বাবা রে, বর্ষার দিনে এমনিতেই অর্ডারের চাপ, তারপর তুই আমার ডাল মশলা ছাই করে দিলি। আমার ক্যাটারিং ব্যবসা জলে ভেসে গেল, বেরো আমার ঘর থেকে। এই বলে বিশুদা অনন্যাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বিশুদার তাড়িয়ে দেওয়ার পরও অনন্যা হাল ছাড়েনি। দুপুরে ঝড় বৃষ্টিতে বিশুদা যখন ভিজে একাকার হয়ে ক্যাটারিং এর বাইরে ত্রিপল টাঙায়, তখনই অনন্যা আবার চুপি চুপি ক্যাটারিং এর ভেতরের পেছনের গুদামে ঢুকে পড়ে। অন্যদিকে অনন্যা গুদামের ভেতর বিশাল হাঁড়িতে সর্ষের তেল ঢালতে ঢালতে বলে, বিশুদা শুধু শুধু ভয় পাচ্ছে। আমি নিজেই বর্ষার স্পেশাল লঙ্কা সর্ষে ইলিশের গ্রেভিটা বানিয়ে বিশুদাকে সারপ্রাইজ দেব। দেখি তো মশলার ডিব্বাটা কোথায়। এমন সময় বিশুদা সেখানে চলে আসে, আর অনন্যাকে সেখানে দেখে সে চিল চিৎকার করে ওঠে। ওরে বাবা রে, তুই গুদামে ঢুকলি কি করে, আর ওই লাল বয়ামটাই হাত দিয়েছিস কেন? ততক্ষণে অনন্যা আবার ভুল করে ক্যাটারিং এর রোল চিপ এক্সট্র্যাক্ট এবং তীব্র লঙ্কার গুঁড়োর পুরো কৌটো ফুটন্ত তেলে ঢেলে দেয়। একটু ঝালঝাল না হলে বর্ষার দিনে ইলিশ খাওয়া জমে না বিশুদা, তুমি দেখবে এবার কোনো ভুল হবে না। অনন্যার কথা শেষ হতে না হতেই ফুটন্ত তেলে অতিরিক্ত লঙ্কার গুঁড়ো পড়া মাত্রই বিষাক্ত ঝাঁঝালো লাল ধোঁয়া বেরোতে শুরু করে। ঝড়ের হাওয়ায় সেই ধোঁয়া গুদাম ছাড়িয়ে পুরো পাড়ায় ছড়িয়ে পড়ে। পথ চলতি পাড়ার লোক বিশুদা এবং অনন্যা চোখ মুখ চেপে কাঁচতে কাঁচতে আচ্ছন্ন হয়ে পড়ে। বিশুদা চোখ লাল করে রক্তবর্ণ হয়ে চেঁচাতে চেঁচাতে বলে, ওরে বাবা রে, ওটা সাধারণ লঙ্কা ছিল না, ক্যাটারিং এর স্পেশাল ভূত জেলকিয়ার স্টাক ছিল। তুই পুরো পাড়াকে অন্ধ করে দিবি নাকি রে বৌমা? বিশুদা, চোখ তো পুরো জ্বলে গেল। মাছের ঝোল করতে গিয়ে আপনার গুদামে মনে হয় টিয়ার গ্যাস ফুটে গেল। এভাবে সেদিনও বিশুদার গুদামে টিয়ার গ্যাসের মতো লঙ্কার ধোঁয়া ছড়িয়ে দিয়ে অনন্যা হাঁটু জল ভেঙে খালি হাতে বাড়িতে ফিরে যায়। কিন্তু অঘটন সেখানেই থামে না। অনন্যা বর্ষার টানা 5 দিনই প্রতিবেশীর রান্নাঘরে রান্না করতে গিয়ে পুরো পাড়াকে একেবারে উত্ত্যক্ত এবং বিপর্যস্ত করে তোলে। এত কিছুর পরও অনন্যা এখনো পর্যন্ত রোজই কোনো না কোনো প্রতিবেশীর রান্নাঘরে গিয়ে রান্না করার চেষ্টা করে। শেষ পর্যন্ত অনন্যার শ্বশুরবাড়ির উঠানে হাঁটু জল জমে থাকা সত্ত্বেও ছাতা মাথায় দিয়ে সব ভুক্তভোগী প্রতিবেশী এক জরুরি সালিশি সভায় বসে। সুজাতা, বর্ষাকাল বলে কি আমরা তোদের বউয়ের অত্যাচার সহ্য করব? হয় ওকে ঘরে আটকে রাখ, না হয় ছাদ চাল ভাঙার হাত থেকে আমাদের বাঁচা। এই বৃষ্টির দিনে আমার যে ক্ষতি হয়েছে, তাতে অনন্যা বৌমা রান্নাঘরের প্রবেশ চিরতর আইনতভাবে বন্ধ হওয়া দরকার। সবাই শান্ত হন, আমি কথা দিচ্ছি, বর্ষা থাকুক আর যাক, অনন্যার পাড়ার কারো রান্নাঘরে পা দেবে না। মা অনন্যা, তুমি বর্ষার দিনে রান্না করতে গিয়ে পুরো পাড়াটাকে কিভাবে অতিষ্ঠ করে তুললে বলো তো? তোমার জন্য আমাদের এত অপমানিত হতে হচ্ছে। অনন্যা বৌমা,
আমরা তোমার পায়ে পড়ি, তুমি আর অন্যায় করো না। এই বর্ষাকালে উনুন ভিজুক আর যাই হোক, আমরা না খেয়ে থাকবো, তবুও তুমি অন্য কারোর বাড়িতে আর রান্না করতে যেও না। আমি তো শুধু বর্ষার দিনে সবাইকে নতুন নতুন স্পেশাল রান্না খাওয়াতে চেয়েছিলাম, আপনারা সবাই আমাকে এত বকছেন কেন? অবশেষে বর্ষার প্রলয় থামছে না দেখে প্রতিবেশীরা সবাই মিলে এক সিদ্ধান্ত নেয়। অনন্যার রান্নার এই অত্যাচার এবং হয়রানি থেকে নিজেদের রান্নাঘর এবং ছাদ বাঁচাতে তারা সবাই চাঁদা তুলে মিস্ত্রি ডেকে নিয়ে এসে অনন্যার শ্বশুরবাড়ির উনুন এবং ছাদ একই দিনে মেরামত করিয়ে দেওয়ার ব্যবস্থা করে। ভালো করে টিনটা বসা ভাই, প্লাস্টিক দিয়ে পুরো উনুনকে ঢেকে দে, জল যেন এক ফোঁটাও না পড়ে। ওনার রান্নাঘর ঠিক না হলে এই বর্ষায় পুরো পাড়া বরবাদ হয়ে যাবে। একদম ঠিক বলেছ বিশু। সুজাতাদের উনুন শুকনো থাকলেই আমাদের ঘর আর ছাদ বাঁচবে, আর আমাদের বর্ষার দিনগুলো শান্তিতে কাটবে। এমন সময় অনন্যা নিজের মেরামত হওয়া শুকনো রান্নাঘরে দাঁড়িয়ে মুচকি হেসে ওঠে। মা দেখুন, আমাদের রান্নাঘর একদম শুকিয়ে ঝকঝকে হয়ে গেছে। এই বর্ষায় এবার আমি রোজ আপনাদের জন্য নতুন নতুন রেসিপি ট্রাই করব। না না বৌমা, তোমাকে কোনো নতুন রেসিপি ট্রাই করতে হবে না। সাধারণ ডাল ভাত আর একটু আলু সিদ্ধ যা পারো তাই করবে, ওতেই আমরা জীবন ফিরে পাবো। সেদিনের পর থেকে অনন্যা আর কোনো প্রতিবেশীর বাড়িতে রান্না করতে গিয়ে কাউকে উত্ত্যক্ত করে না। সে বর্ষার মধ্যে নিজের রান্নাঘরে নানান রকম রেসিপি ট্রাই করতে থাকে। এভাবে অনন্যার হাত থেকে পাড়া প্রতিবেশী শেষ পর্যন্ত রেহাই পায়। জুলি তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। জুলিকে তার বাবা মা অনেক বেশি ভালোবাসতো। সে এখন ক্লাস 5-এ পড়ে। জুলির পরের মাসে জন্মদিন ছিল বলে তার বাবা মা এবারে অনেক ধুমধাম করে তার জন্মদিন পালন করবে বলে ঠিক করে। তারা তাদের পাড়া প্রতিবেশী সকলকে নিমন্ত্রণ করে আসে। দেখতে দেখতে জুলির জন্মদিন চলে আসে। সকলে মিলে জুলির জন্মদিনের পার্টিতে অনেক আনন্দ করে। জুলি তার জন্মদিনে অনেক অনেক উপহার পেয়েছিল। পার্টি শেষ হয়ে গেলে জুলি বলে, মা, ও মা, এই বাক্সগুলোতে কি কি আছে চলো না দেখি, আমার দেখার খুব ইচ্ছা করছে। ওগুলো খোলো না মা, দেখি আমাকে সবাই কে কি গিফট দিয়েছে। হ্যাঁ রে মা, এই তো এবার খুলবো। এই বাক্সটা আগে খুলি। বেশ বড় মতো বাক্স, কি আছে এতে? ওয়াও, এই পুতুলটা তো অনেক সুন্দর। এই নাও জুলি, এটাই দেখি তো। বাহ, এটা তো একটা বারবি ডল আছে। আর এটাই কি আছে দেখি তো। যা বাবা, এতেও পুতুল। সবাই কি তাহলে তোকে পুতুল গিফট করেছে জুলি? সুজাতা দেবী একে একে গিফটের বাক্সগুলো খুলে দেখে যে বেশিরভাগ জনই জুলিকে পুতুল গিফট করেছে। জুলি পুতুলগুলো পেয়ে অনেক খুশি হয়। খুব ভালো হয়েছে মা, আমার এই পুতুলগুলো খুব ভালো লেগেছে। আমি পুতুল নিয়ে খেলা করব এখন। মা, এই পুতুলটার কি নাম বললে যেন তুমি? এটাকে বারবি ডল বলে, কিন্তু এখন কোনো খেলা হবে না। কটা বাজে দেখেছিস? রাত 2টো বাজে। চল ঘুমিয়ে পড়বি, চল। সকালে উঠে আবার স্কুলে যেতে হবে। চল চল, শিগগিরই চল। জুলিকে নিয়ে গিয়ে তার মা তাকে ঘুম পাড়িয়ে দেয়। সেদিনের পর থেকে জুলি সব সময় তার পুতুলগুলো নিয়ে খেলা করত। বেশ কয়েক মাস কেটে যায়। আগে সে পড়াশোনায় অনেক ভালো ছিল ঠিকই, কিন্তু এখন সে একটুও পড়তে বসতো না। সব সময় পুতুল খেলা নিয়েই ব্যস্ত থাকতো। এমনকি সে এখন স্কুলে যেতেও চায় না। এমনই একদিন সে স্কুলে যেতে না চাইলে সুজাতা দেবী তাকে জোর করে স্কুলে দিয়ে আসে, কিন্তু তার পড়ায় একটুও মন বসতে চাইছিল না। দূর, আমার পড়াশোনা করতে একটুও ভালো লাগে না। আজকে আমি ব্যাগে করে আমার বারবি ডলটা নিয়ে এসেছি। আমি ইচ্ছা করেই লাস্ট বেঞ্চে বসেছি। আমি পুতুল খেলতে পারবো, ম্যাম দেখতে পাবে না। জুলি তার ব্যাগ থেকে বারবি ডল বের করে পুতুলের সঙ্গে কথা বলতে শুরু করে। আমাদের ম্যাম এখন পড়াচ্ছে, তুইও তো পড়াশোনা করতে চাস না আমার মতো। আমি তোকে কতবার পড়তে বসতে বলি, তুই তো পড়িস না। মা আমাকে যেমন পড়তে না বসলে মারে, আমিও তোকে মারবো এবার থেকে, ঠিক আছে? এই টুম্পা, পেছনে ঘুরে দেখ একবার। জুলি কি সুন্দর একটা বারবি ডল নিয়ে এসেছে। দেখ দেখ, ও খেলা করছে পুতুলটা নিয়ে। কই দেখি তো,
হ্যাঁ তো, কি সুন্দর রে পুতুলটা। এই, কি হচ্ছে লাস্ট দুটো বেঞ্চে এত গল্প কিসের? এই রিঙ্কি, উঠে দাঁড়াও। আমি পড়াচ্ছি আর তুমি টুম্পার সঙ্গে কি কথা বলছিলে? কিসের গল্প করছিলে বলো, আমাকে বলো, আমি শুনতে চাই। কিসের এত আলোচনা হচ্ছে তোমাদের? ম্যাম, আমি কিছু করিনি ম্যাম। আমি শুধু এটাই বলেছি যে জুলি অনেক সুন্দর একটা বারবি ডল নিয়ে এসেছে। কি বারবি ডল কোথা থেকে এলো? এই দেখি, জুলি উঠে দাঁড়াও। দেখি উঠে দাঁড়াও বলছি। কি সাংঘাতিক ব্যাপার! জুলি, তুমি স্কুলে পুতুল নিয়ে এসেছো কেন? বলো, বলতে বললাম তো। ম্যাম, আমার বারবি বাড়িতে একা একা থাকে, আমার খুব কষ্ট হয়। বাড়িতে মা আমাকে পুতুল নিয়ে খেলতে দেয় না। আমি তাই স্কুলে পুতুল নিয়ে এসেছি খেলবো বলে। হোয়াট? এটা তোমার পুতুল খেলার জায়গা মনে হচ্ছে? স্কুলে পুতুল নিয়ে আসার সাহস হলো কি করে তোমার? এবার আমি বুঝলাম তোমার এমন অবনতি কেন হয়েছে। আগে তো তুমি স্কুলে ফার্স্ট হতে, ফার্স্ট বেঞ্চে এসে বসতে, আর এখন লাস্ট বেঞ্চে বসে পুতুল নিয়ে খেলা করছো। বাহ, সাব্বাস। তোমার মাকে নিয়ে আসবে কালকে। ম্যাম, আমার গার্জেন কল করবেন না ম্যাম। আমার মা আমাকে অনেক মারবে, আমার সব পুতুল নিয়ে নেবে। আমি আর কোনোদিনও পুতুল নিয়ে আসবো না। আমি ভালো করে পড়াশোনাও করব। ভুল হয়ে গেছে ম্যাম। ঠিক আছে, তাহলে তোমার পুতুলটা আমি জমা নিয়ে নিচ্ছি। দাও, এখানে দাও, বসো এবার। ম্যাম, আমার পুতুলটা নেবেন না ম্যাম। আমার পুতুলটা দিয়ে দিন, আমি মরে যাব না হলে। আমার পুতুল, আমার পুতুল। ম্যাডামের ভয়ে জুলি আর স্কুলে কোনোদিনই পুতুল নিয়ে যেত না। বেশ কয়েক মাস কেটে যায়। দেখতে দেখতে জুলি বড় হয়ে ওঠে। বড় হয়ে গেলেও সে এখনো একই রকম ভাবে পুতুল নিয়ে খেলতে ভালোবাসতো। তার বাবা মা ভাবতো মেয়ে বয়সে বড় হলেও তার মনটা এখনো বাচ্চাদের মতোই আছে। তারা রূপম নামে একটি ভালো ছেলে দেখে জুলির বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর রূপম জুলিকে সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে আসে। জুলি তার সঙ্গে করে অনেক বড় বড় লাগেজ ব্যাগ নিয়ে এসেছিল। এসো এসো বৌমা, আমার সঙ্গে এসো। এই রূপা, তুই ব্যাগগুলো নে, ব্যাগগুলো নে। হ্যাঁ হ্যাঁ বৌদি, আমাকে দাও, ব্যাগগুলো আমি নিয়ে যাচ্ছি, উপরের ঘরে রেখে দিচ্ছি। আচ্ছা, একটু সাবধানে রাখবে ব্যাগগুলো প্লিজ। বাড়ি ভর্তি লোকজন, কেউ যেন আমার ব্যাগে হাত না দেয়। না না, কেউ হাত দেবে না গো বৌদি। যাও, তুমি ঘরে যাও। জুলিকে কাকলি দেবী তার ঘর দেখিয়ে দিয়ে আসে। এই চল, শিগগিরই চল, তোর বৌদির ব্যাগগুলো চেক করে ফেলি, কি কি এনেছি দেখি। ভালো ভালো জিনিসগুলো সরিয়ে রাখতে হবে। খোল খোল, এই বড় ব্যাগটা খোল দেখি আগে। হ্যাঁ হ্যাঁ, খুলছি। এ বাবা, এখানে তো সব পুতুল ভর্তি মা। সব ব্যাগেই পুতুল। ছি ছি, একটা শাড়ি নেই, জুতা নেই, মেকআপের জিনিস নেই, শুধুই পুতুল। এসব পুতুল কি জন্য এনেছে গো? বিয়েতে 1000 জন লোককে খাওয়ালো, অত লোকজনে গিফট করলো, সব বাপের বাড়ি রেখে এসেছে নাকি? সবই পুতুল, একটা টাকাও নেই, কোনো গয়নাগাটিও নেই। এই রুম্পা, আমার মনে হচ্ছে আমাদের বৌমা রূপকথা কার্টুন টিভির মতো পুতুল পাগল বউ। হাই রে, কি আশা করেছিলাম আর কি হয়ে গেল। দূর। বেশ কয়েকদিন কেটে যায়। জুলি কাজের ফাঁকে লুকিয়ে লুকিয়ে পুতুল খেলতো। একদিন, জুলি, আমাদের বাড়ির পাশের জমিটাই আমি একটা সুন্দর করে বাড়ি বানাবো বলে ঠিক করেছি। আমাদের এই বাড়িটা তো অনেক পুরানো হয়ে গেছে, আমার ঠাকুরদার আমলের বাড়ি তো, তাই। কি সত্যি তুমি নতুন ঘর বানাবে? রূপম, শোনো না রূপম, আমি একটা রিকোয়েস্ট করব, তুমি রাখবে তো প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই, বলো না। রূপম, আমাদের নতুন বাড়িতে তুমি আমার পুতুলের জন্য আলাদা একটা ঘর বানাবে প্লিজ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল পুতুলের জন্য বড় একটা ঘর হবে, ওখানে আমি আমার সব পুতুলগুলো সাজিয়ে রাখবো আর অনেক অনেক পুতুল কিনে আনবো। আর আমার যখন পুতুল খেলার ইচ্ছা হবে আমি ওই ঘরে গিয়ে পুতুল খেলবো। চুপ করো, তুমি কি পাগল হয়ে গেলে জুলি? এই বয়সে পুতুল নিয়ে কি শুরু করেছো? এগুলো ছোটবেলায় ঠিক ছিল, এখন এগুলো মানায় না। মানুষের থাকার জায়গা হচ্ছে না আর তোমার পুতুলের জন্য আলাদা ঘর চাই?
এখনো পর্যন্ত আমার বোনটা এত বড় হয়ে গেল, ওর জন্য আলাদা করে একটা ঘর করে দিতে পারলাম না। মায়ের ঘরেই ঘুমাই, আর তোমার কিনা পুতুলের ঘর দরকার? হ্যাঁ তো, মায়ের সঙ্গে ঘুমালে সমস্যা কি? বিয়ের পর প্রথমবার কিছু চাইলাম আর তুমি দেবে না, তাই তো? আমার কপালটাই খারাপ। দূর। আচ্ছা আচ্ছা বাবা, আমি চেষ্টা করছি। ঘর বাড়ি করতে তো অনেক টাকার দরকার। ঘর করব বললেই তো করা যায় না। তাহলে আরো কিছুদিন টাকা জমাতে হবে আমাকে। তোমাকে পুতুলের ঘর বানিয়ে দেব, আর আমার বোনকেও তাহলে আলাদা একটা ঘর করে দেব। রূপম বেশ কয়েক মাস ধরে টাকা জমিয়ে নতুন বাড়ি তৈরি করে ফেলে। জুলি তার পুতুলের জন্য আলাদা একটি ঘর পেয়ে অনেক খুশি হয়। সে এখন কাজকর্ম ছেড়ে সারাদিন তার পুতুলের ঘরেই কাটিয়ে দিত। রূপম তাকে অনেক বোঝানোর চেষ্টা করত, কিন্তু জুলি কিছুই শুনতে চাইতো না। জুলির সঙ্গে তার শাশুড়ি মা এবং ননদেরও অনেক ঝামেলা হতো। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, রূপম শোনো না, দরকারি কথা আছে, শুনবে তো? আমি বুলবুলির সঙ্গে রাজুর বিয়ে দেব। কি? বুলবুলি, রাজু, এরা আবার কারা? তুমি কাদের বিয়ে দেবে? আরে বুদ্ধু, এরা তো আমার পুতুল। আমার পুতুলের নাম এগুলো। ওদের বিয়েতে আমি অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করব। আমাদের যেমন ধুমধাম করে বিয়ে হয়েছে, আমি ওদের বিয়ে দেব। আমাকে 2 লক্ষ টাকা দাও তো দেখি। 1000 জনের খাওয়া দাওয়া আর বুলবুলির সোনা গহনা হয়ে যাবে নিশ্চয়ই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শোনো, আর এসব ভালো লাগছে না আমার। পুতুল নিয়ে পাগলামি বন্ধ করো এবার। আমি তোমার ফালতু খরচের জন্য একটা টাকাও দিতে পারবো না। এমনিতেই ঘর বাড়ি তৈরি করে অনেক ধার দেনা হয়ে গেছে আমার। তুমি দেবে না তো? ঠিক আছে, যাও। তুমি ওদের বিয়ে দেবে না তাতে কি? আমি যেভাবেই হোক ওদের বিয়ে দিয়েই ছাড়বো। হ্যাঁ। জুলি তার পুতুলের বিয়ে দেওয়ার জন্য তার সমস্ত সোনা গহনাগুলো ব্যাংকে বন্ধক দিয়ে 2 লক্ষ টাকা লোন নেয়। লোনের টাকা দিয়ে সে তার পুতুলের বিয়ের আয়োজন করা শুরু করে দেয়। সে অনেক অনেক লোককে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করেছিল। বিয়ে বাড়িতে আগত সকলেই বর এবং বউকে দেখে অবাক হয়ে যায়। এতদিনে অনেক মানুষের বিয়ে খেয়েছি, আজকে প্রথমবার পুতুলের বিয়ে খেলাম। পুতুলের বিয়েতে এত আয়োজন, বাপ রে বাপ! টাকা থাকলে যা হয় আর কি। সকলেই জুলিকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করে এবং পেট ভরে জমিয়ে খাওয়া দাওয়া করে চলে যায়। রূপম জুলিকে অনেকবার জিজ্ঞাসা করে যে সে টাকা কোথা থেকে পেয়েছে। জুলি তাকে কিছুই জানায় না। দেখতে দেখতে 3 বছর কেটে যায়। হঠাৎ একদিন ব্যাংক থেকে কিছু লোকজন আসে। লোন নিয়ে 5 বছর হয়ে গেছে, আপনি একটা টাকাও ইন্টারেস্ট দেননি। সুদ বেড়ে বেড়ে 2 লক্ষের ডবল হয়ে গেছে। আমরা আপনাকে অনেকবার অফিসিয়ালি নোটিশ পাঠিয়েছি, আপনি কোনো রেসপন্স করেননি। এবার কিন্তু আপনার গহনাগুলো নিলাম হয়ে যাবে। আর যদি আপনি না চান আপনার গহনাগুলো নিলাম হোক, তাহলে 7 দিনের মধ্যেই সুদের টাকা দিয়ে আসবেন, এই বলে দিলাম। এগুলো শুনে রূপম অনেক রেগে যায়। জুলিকে সে অনেক বকাবকি করে। জুলি তার ভুল স্বীকার করে নেয়। শেষ পর্যন্ত রূপম ব্যাংকে টাকা জমা দিয়ে জুলির সোনা গহনাগুলো ফেরত নিয়ে আসে। জুলিকে সকলেই অনেক কথা শোনায়। জুলি সেদিন থেকে তার পুতুল নিয়ে পাগলামি করা অনেকটাই কমিয়ে দেয়। তারপর থেকে তারা সকলে মিলে হাসি খুশি জীবনযাপন করতে থাকে।